This channel does not promote any violent, harmful, or illegal activity. আদালতের হেফাজতে থাকা তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ সিবিআই এর 2021-এ দিনহাটায় বিজেপি কর্মী খুনের তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ। এই মুহূর্তে বড় খবর, বিস্ফোরক অভিযোগ সিবিআই এর আইনজীবী সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণের থেকে আরো ডিটেইলসে জানবো। সুমন কল্যাণ, ঠিক কি কি সামনে আসছে, অভিযোগ কি কি সামনে আসছে, যদি ডিটেইলসে জানাও। দেখো, 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরের দিন খুন হয়েছিল দিনহাটার হারাধন রায় ওরফে বিশ্বজিৎ রায়। সেই ঘটনার পরবর্তীতে কিন্তু সিবিআই তদন্তের জন্য নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর সেই সিবিআই তদন্তের পর 8 জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা হয়েছে। খুনে ব্যবহৃত ছুরি থেকে শুরু করে কুড়াল থেকে শুরু করে যে সমস্ত সাক্ষী নেওয়া হয়েছিল এবং সাক্ষী নেওয়ার সময় তাদের যে সই নেওয়া হয়েছিল সেই সমস্ত কিছু কিন্তু দিনহাটা আদালতে জমা পড়েছিল। এবং সেই সমস্ত সাক্ষী যখন শুরু হয় জানুয়ারি মাসের 2025-এ, তারপর দেখা যাচ্ছে যে বাক্সে বন্দি করে সেই সমস্ত এভিডেন্সগুলোকে দিনহাটা আদালতে জমা দেওয়া হয়েছিল, সেই গোটা বাক্সটি যে এভিডেন্স সব কিন্তু নষ্ট হয়ে গেছে এবং সেই বাক্সের মধ্যে জল পাওয়া গেছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন সিবিআইয়ের আইনজীবী। ফলে আইনজীবীর এই যে অভিযোগ, অর্থাৎ যে কোনোভাবে, এবং এই অভিযোগটা তিনি শুধু মুখে করেছেন তা কিন্তু নয়, দিনহাটা আদালতে তিনি কিন্তু এই অভিযোগ জমা করেছেন এবং আদালতে কিন্তু বিষয়টি উল্লেখ করেছেন। সব মিলিয়ে সিবিআই তদন্তের পর আইনজীবীর এই যে অভিযোগ, অর্থাৎ খুনে ব্যবহৃত যাবতীয় তথ্য প্রমাণ সেগুলো লোপাট করার যে একটা চেষ্টা হয়েছে, সিবিআইয়ের আইনজীবী কিন্তু স্পষ্ট ভাষায় সেই কথাই বলছেন। বোঝা যাচ্ছে যে ওই ট্রাঙ্কের মধ্যে প্রায় দীর্ঘ 5-6 মাস ধরে জল ঢালার ফলে এরকম সময়ের মধ্যে ওই জিনিসগুলো যে ভিতরে পচে গেছে। একদিন আগে জল ঢালে তো পচবে না, কিন্তু দেখা যাচ্ছে সমস্ত ডকুমেন্ট পচে গেছে, নষ্ট হয়ে গেছে, এবং ওখানে যে তথ্যগুলো ছিল সমস্তটাই মুছে গেছে, ওখানে কিছু নেই। কি আশঙ্কা করছে? এটাতে তো আশঙ্কা এখন আমরা তো এটা তো একটা বড় প্রমাণ আমাদের কাছে যে এই কোর্ট খুন প্রমাণ করার জন্য আসামিদের বিরুদ্ধে এই অস্ত্রশস্ত্রগুলো অত্যন্ত প্রয়োজনীয়। এখন সেই অস্ত্রশস্ত্রগুলোর অবস্থা খুবই খারাপ, জং ঠং পড়ে নষ্ট হয়ে গেছে। ওখানে একটা মোবাইল ফোনও ছিল, সঙ্গে সই সাবুত ছিল, আর্টিকেলসগুলোর সমস্তটাই নষ্ট হয়ে গেছে। তাহলে এটা তো আমরা প্রমাণ একটা লোপাটের আশঙ্কা করছি। এখন এর পিছনে কারা আছে সেই বিষয়ে আমরা বলতে পারবো না। এখন আমরা কোর্টে একটা পিটিশন করেছি। এই মুহূর্তে বিজেপি আইনজীবী নেতা তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। তরুণজ্যোতি বাবু, আদালতের হেফাজতে থাকা তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ সিবিআই এর 2021-এ দিনহাটায় বিজেপি কর্মী খুনের তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ সামনে এসেছে। দেখুন, মালখানা যেখানে জিনিসপত্র থাকে সেখানে অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। খালি এটাই নয়, বেশ কিছু ড্রাগস রিলেটেড কেসেও দেখা যায় পরবর্তীকালে ড্রাগস ওখান থেকে সরে যায় এবং অনেক কিছু হয়। এবার আদালতের একটু কেয়ারফুল হওয়া উচিত এবং নর্মালি ওখানে পুলিশ অফিসাররা কিছু দায়িত্ব থাকেন। এবার রাজ্যের পুলিশ অফিসার কাকে হেল্প করবে কি না করবে সেটা আপনারাও জানেন, নতুন করে বলার নেই। প্রত্যেকটা কেস কম্প্রোমাইজ হচ্ছে একটাই কারণে, তথ্য প্রমাণ নষ্ট করা হচ্ছে এবং খুব সুন্দর পরিকল্পনা মাফিক এটা করা হচ্ছে। আমি যদি অন্য একটা কেসের রেফারেন্স যদি আপনাদের দিই, ধরুন ফর এক্সাম্পল গাঁজা কেস, রাজ্যে এটা প্রায় চলে গাঁজা কেস বা ড্রাগস থেকে মালখানায় কত মাল আজ পর্যন্ত জমা হয়েছে, তার অ্যাকচুয়াল লগ কি, তার ডেটা কি, সেটা সুস্পষ্ট নয়। একই জিনিস বারবার ইউজ হয় এবং ইনফ্যাক্ট ওখান থেকে জিনিসপত্র সরেও যায়। তো আমার তো মনে হয় এদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, যারা করছে, যারা আছে এবং কি ইন্টারেস্টে করছে, কাদের ইন্টারেস্টে করছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আদালতে মানুষ ভরসা করে, মালখানা মানে আদালতের রেজিস্টার, এটা আদালতের জিম্মায় থাকে, তখন সেখান থেকে যখন জিনিস নষ্ট হয় তখন রাজ্যে অ্যাডমিনিস্ট্রেশন কোন জায়গা পৌঁছেছে সেটা বোঝাটা মানে রকেট সায়েন্স বোঝার মতো কঠিন নয়, খুবই সোজা। আমি আবার বলছি, পুলিশরা দায়িত্বে থাকেন ওখানে, মানে যে জিআরও সাহেব থাকে তারা দায়িত্ব থাকে, তারা দায়িত্বগুলো কিভাবে পালন করে মানুষ দেখতে পাচ্ছে। বেশ অনেক ধন্যবাদ আপনাকে। আদালতের হেফাজতে থাকা তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ সিবিআই এর 2021-এর দিনহাটায় বিজেপি কর্মী খুনের তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ, বিস্ফোরক অভিযোগ সিবিআই এর আইনজীবীর। এই মুহূর্তে অভিযোগ সামনে আসছে এবং পুলিশের কি ভূমিকা ছিল সেটা নিয়েও একটা প্রশ্ন উঠে যাচ্ছে। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ,
একেবারেই দেখো, এই যে ঘটনা ঘটেছে তারপরে পুলিশে কিন্তু প্রথম তদন্ত শুরু করেছিল, পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে এই তদন্ত ভার নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ সিবিআই, এবং সিবিআইয়ের আধিকারিকরা গতকালকেও কিন্তু দিনহাটা কোর্টে গেছেন, তারা আইনজীবী গেছেন, সাক্ষী সবুত হওয়ার কথা ছিল, এবং এই বাক্সের মধ্যে যা যা জিনিসপত্র ছিল যেটা অভিযোগ করছেন সিবিআইয়ের আইনজীবী যে যাবতীয় কিছু নষ্ট হয়ে গেছে। তার আরও একটা অভিযোগ, তার বক্তব্যে তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যেটা একদিন জল পড়ার ফলে হয়নি, কয়েক মাস ধরে জল ঢালা হয়েছে, জলে চুবিয়ে রাখা হয়েছে, যার ফলে ভেতরে থাকা যাবতীয় কিছু নষ্ট হয়ে গেছে। ফলে এটা কিন্তু জানান দিচ্ছে যে অভিযোগটি কিন্তু মারাত্মক, এবং এই অভিযোগ আদালতে কিন্তু নথিবদ্ধ হয়েছে। ফলে সব মিলিয়ে যিনি খুন করলেন বলে অভিযুক্ত সেই ব্যক্তি গ্রেপ্তার হয়ে আছেন। 8 জন মোটমাট গ্রেপ্তার হয়েছিল, 8 জনের বিরুদ্ধেই চার্জশিট হয়েছিল। বয়স বেড়ে যাওয়ার কারণে একজনকে জামিন দেওয়া হয়েছে, 7 জন এখনও জেলে রয়েছেন। ফলে এই পরিস্থিতিতে যদি সাক্ষ্য প্রমাণ না থাকে, খুনে ব্যবহৃত দ্রব্য যদি নষ্ট হয়ে যায়, মোবাইল ফোন যদি নষ্ট হয়ে যায়, সেই সমস্ত কারণ যদি ঘটনা ঘটে, তাহলে এই মামলার রায় কি হতে পারে সাক্ষ্য নষ্টের ফলে, এটা একটা বড়সড় প্রশ্ন। আর এই প্রশ্নই কিন্তু তুলে দিয়েছেন সিবিআইয়ের আইনজীবী। ফলে স্পষ্টভাবেই কিন্তু একটা ব্যাপার উঠে আসছে যে মামলার নিষ্পত্তি কি হবে, কেমন করে হবে, এই গোটা বিষয় যদি এখন আদালত গোটাটাকে নজরদারি করে, কারা নষ্ট করলেন, কিভাবে নষ্ট হলো, গোটাটাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার। অবশ্যই আমাদের গোটা বিষয়টা থেকে নজর থাকবে। অনেক ধন্যবাদ সুমন কল্যাণ। এই মুহূর্তে আমডাঙ্গা থেকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে চাষের জমিতে মহিলার অর্ধনগ্ন আধপোড়া দেহ উদ্ধার। চণ্ডীগড় পঞ্চায়েত এলাকার হরিশ্চন্দ্রপুরে আজ সকালে স্থানীয় মহিলার দেহ দেখতে পান। যদিও মহিলার পরিচয় এখনো জানা যায়নি, কে বা কারা সেই মৃতদেহ ফেলে গেল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মহিলাকে খুন করে প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ধর্ষণ করে খুন করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। আমডাঙ্গার হরিশ্চন্দ্রপুরে কারাই মৃতদেহ ফেললো? অর্ধনগ্ন অর্ধদগ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার ঠিক এই জায়গা থেকেই। দেখো এখনো ছাই পড়ে রয়েছে, হাতের শাখা পলা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। কারা করলো, কি কারণ, পুলিশ তদন্ত করে দেখছে আমডাঙ্গা থানার পুলিশ, যে তাকে কোনো রকম শারীরিক নির্যাতন করে তাকে এখানে শ্বাসরোধ করে তারপরে পুড়িয়ে তাকে খুন করেছে কিনা। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, গ্রামের মানুষ আতঙ্কিত, মহিলারা আতঙ্কিত। এই ফাঁকা জায়গায় তারা নিয়ে এলো, এই রাস্তা দিয়েই তারা নিয়ে এসছে বলে পুলিশের অনুমান। এখনো পায়ের ছাপ রয়েছে, পুরো জায়গা কর্ডন করে রেখেছে পুলিশ, এবং এই পায়ের ছাপ পুলিশ এবং পুলিশ কুকুর এসেছে, সে কুকুর নিয়েও কোন দিক থেকে মৃতদেহ নিয়ে আসা হয়েছে সেটাও তারা পরীক্ষা করে দেখেছে। পুলিশের প্রাথমিক অনুমান যে তাকে শারীরিক নির্যাতনের পর তাকে শ্বাসরোধ করে খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে। কারা করলো তাদের খোঁজে তল্লাশি আমডাঙ্গা থানার পুলিশ। আমডাঙ্গা থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। আমরা সকালে এসেছি, শুনে এসেছি, ঘুমতে উঠে এসেছি এরকম মার্ডার হয়েছে, পড়েছিল এই পর্যন্ত। সকালে আমি শুয়েছিলাম, আমার কাছে খবর দিল যে এই ব্যাপার, তোমার এলাকায় এরম একটা লাশ পড়ে রয়েছে, উলঙ্গ অবস্থায় পুড়িয়ে দেওয়া রয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, পুড়িয়ে দেওয়া হয়েছে। মহিলা, আচ্ছা, ওনার 35-40 বছর বয়স হবে। আচ্ছা, ব্যাস, এবার আমি এসে দেখলাম লাশটা এখানে নেই, লাশ তুললে চলে গেছে আমডাঙ্গা থানা। মাঠের মধ্যে এখন এই মেয়েদের যাওয়া হচ্ছে, মহিলাদের যাওয়া হচ্ছে, এইসবটা কিন্তু উচিত না। ভয় তো লাগছে, মনে তো একটা আতঙ্ক এসে গেছে, ভয় তো লাগবে। আমরা মহিলা, সেও মহিলা মরেছে, আমাদের তো একটা ভয় জাহানে থাকবেই। এদিকে জাল ওষুধের রমরমের মধ্যেই কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে ওষুধের মান নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল কাউন্সিলরই। পুর স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে দেওয়া ওষুধের মান যাচাই আদৌ কি হয়? এবার প্রশ্ন তুলে দিলেন খোদ তৃণমূলেরই কাউন্সিলর বিশ্বরূপ দে। স্বাস্থ্য দপ্তর যে লাইসেন্স ভেন্ডারের কাছ থেকে ওষুধ কিনতে বলবে, পৌরসভা তার থেকে ওষুধ কেনে, ফলে কিন্তু আমার যেটা বিষয়, চিন্তার বিষয়, দেখুন বিপদ কোনো দিন বলে আসে না। লাইসেন্স ভেন্ডারের থেকে ওষুধ নিল, কিন্তু তারপরও ভেজাল বেরোলো, তার দায়িত্ব কিন্তু পৌরসভার ওপরও পড়বে। যতই আমরা স্বাস্থ্য দপ্তরের দিকে আঙুল দেখাই, তখন কিন্তু আমিও কিন্তু আমার দায়িত্ব এড়াতে পারবো না। তাই আমি বলতে চেয়েছিলাম, একটা মনিটরিং বা রেগুলেটিং বডি থাকা উচিত
পৌরসভারও সেন্ট্রাল সোর্সে, যেখানে ওই ওষুধের মানগুলোর নির্ধারিত হবে। শান্ত আমাদের প্রতিদিন আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, জাল ওষুধের রমরমা ছিল, তার মধ্যে পুরসভার ওষুধের মান কতটা সেটা নিয়ে খোদ প্রশ্ন তুলে দিচ্ছেন তৃণমূল কাউন্সিলর। এই বিষয়টা নিয়ে কি ভাবনা চিন্তা পুরসভার? দেখো, অবশ্যই কলকাতা পুরসভার শাসক দলের কাউন্সিলরই যখন এই প্রশ্ন তুলে দিচ্ছেন, তখন তো একটা অস্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছে এই ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কাছে। কারণ বিশ্বরূপে যে প্রশ্ন তুলেছেন তা কিন্তু অনেক কাউন্সিলরই সমর্থন করছেন। তারা একটা কথা বলছেন, যেভাবে জাল বা ধরা পড়ছে তাতে কলকাতা পুরসভারও এই ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। ইতিমধ্যে কলকাতা পুরসভা যেটা জানাচ্ছে যে রাজ্য সরকার যে টেন্ডার প্রসেসে ওষুধ কেনে সেই অনুযায়ী কলকাতা পুরসভা ওষুধ নিয়ে থাকে, তাই জাল হওয়ার সম্ভাবনা কম। কিন্তু বিশ্বরূপে যে মনিটরিং টিম তৈরি করার কথা, মনিটরিং কমিটি তৈরি করার কথা বলেছেন, সেইটার ব্যাপারে কিন্তু গুরুত্ব দিতে নারাজ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ অতীন ঘোষ। তিনি বলছেন, আমাদের অলরেডি মনিটরিং হয়, তাহলে নতুন করে মনিটরিং কমিটি তৈরি করার দরকার নেই। কিন্তু যে প্রশ্ন তুলে দিয়েছেন বা যে সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছেন না কিন্তু স্বাস্থ্য বিভাগের কর্তারাও, তারা বলছে এই ধরনের জাল যেভাবে ধরা পড়া শুরু হয়েছে, সে তো স্বাস্থ্য রাজ্যের যে সরকারি হাসপাতাল সেখানেও জাল ওষুধ যাচ্ছে, তাহলে কলকাতা পুরসভার কাছে যে জাল ওষুধ আসবে না তার নিশ্চয়তা কোথায়? এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে স্বাস্থ্য বিভাগের কর্তারাও চাইছেন জাল ওষুধ ধরা বা মান উন্নয়ন যাচাইয়ের জন্য কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নিক কলকাতা পুরসভার শাসক দল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফিরাদ হাকিম বা ডেপুটি মেয়র দুজনই বিষয়টা পদক্ষেপ করে কোনো মনিটরিং কমিটি গড়ে তুলুক। বেশ, ধন্যবাদ। ওষুধ নিয়ে যে কেলেঙ্কারিটা এই যে হয়ে চলেছে বা হয়েছে, সেই কেলেঙ্কারির হাতে যাতে কর্পোরেশন না পড়ে, কারণ কর্পোরেশন পড়া মানে নাগরিকদের ভেতরে চলে যাওয়া, যারা দুস্থ মানুষ বড় বড় দোকান থেকে ওষুধ কিনতে পারছে না তাদের ভেতরেই এটা ক্ষতিকারক পর্যায়ে পড়ে যাওয়া, তাদেরকে বাঁচাবার জন্য তো আমাদের এদিকটা লক্ষ্য রাখতে হবে যে ওষুধের গুণগত মান দেখবার জন্য কর্পোরেশনে একটা ডিপার্টমেন্ট তৈরি রাখা দরকার আছে। কর্পোরেশন তো দায়বদ্ধতা নিতে হবে ওষুধের ক্ষেত্রে, তার জন্য তাকে এই ওষুধ যে আমাদের যথার্থ ওষুধ, ঠিক ওষুধ এসেছে তার জন্য ল্যাব তৈরি করতে হবে, সে পরীক্ষা কেন্দ্র করতে হবে যে আমি যে ওষুধটা নিলাম এটা যথার্থ কিনা। আমি তোমার কাছ থেকে জিনিসটা কিনছি, ঠিক আছে, তুমি আপলোড করে দিচ্ছ, যে সিলেক্ট করে দিচ্ছ বিডারকে যে এই বিডার ওষুধ দেবে, সেই বিডার যখন ওষুধ দিচ্ছে বা ওষুধের যে টেন্ডারে অ্যাপ্রুভ করছে তাকে তার সমস্ত সার্টিফিকেশন জমা দিতে হয় এবং তার সমস্ত ওষুধ পরীক্ষা, সেই ওষুধের স্যাম্পেল দিতে হয়, সেই ওষুধ স্টেট গভর্নমেন্ট পরীক্ষা করে তারপর তাকে সিলেক্ট করে। তো ন্যাচারালি এটা তো আমরা আমাদের পরীক্ষা সিস্টেম, আমাদের তাহলে একটা ড্রাগ রিসার্চ ল্যাবরেটরি করতে হবে। এটা একটা মানে কলকাতা পুরসভার লিমিট বা পৌরসভার কোনো লিমিট সম্বন্ধে জানতে হবে। উনি নতুন কাউন্সিলর রয়েছেন, উনি এগুলো জানেন না। এদিকে শিয়ালদহ দক্ষিণ শাখার রেল অবরোধ, নামখানা রুটে উকিলের হাট স্টেশনের কাছে রেলগেটের দাবিতে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের। বেলা 12টা থেকে রেল লাইনের উপর বিক্ষোভ শুরু হওয়ায় আজকে ডাউন শিয়ালদহ নামখানা লোকাল। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? শুভেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, কি চলছে সেখানে? দেখো, এখনো পর্যন্ত অবরোধ চলছে, তবে শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনের উকিলের হাট স্টেশনে বেলা 12টা নাগাদ স্কুল পড়ুয়াদের নিয়ে এলাকার বাসিন্দারা তারা রেল অবরোধ শুরু করেন। তাদের দাবি, স্টেশনের কাছে একটি রেল গেট রয়েছে, সেখানে রেল গেট লাগানো হয়নি। সেই কারণের জন্য কিন্তু দীর্ঘদিন ধরেই তারা বিভিন্ন রকম ভাবে দুর্ঘটনার কবলে পড়ছেন। বারে বারে স্টেশন কর্তৃপক্ষ রেল দপ্তরকে জানিয়েও কোনো সুরাহা মিলছে না। আজকে বেলা 12টা নাগাদ স্কুল পড়ুয়াদের নিয়ে কয়েকশো বাসিন্দা তারা রেল লাইনের উপর বিক্ষোভ শুরু করেন। তবে এই মুহূর্তে ডাউন শিয়ালদা লোকাল কিন্তু আটকে রয়েছে ওই স্টেশনে। এটাও একাধিক লোকাল তারা কিন্তু আগের স্টেশনগুলোতে আটকে রয়েছে, ফলে যাত্রী দুর্ভোগ দেখা দিয়েছে শিয়ালদা নামখানা লাইনে। বেশ বেশ, ধন্যবাদ শুভেন্দু। রাত্রে অন্ধকারে ড্রেন কেটে দিয়ে গেছে রেলের কর্তৃপক্ষরা এবং রেল গেট দিয়ে পাত দিয়ে এমন ঘিরেছে একটি সাইকেল নিয়েও যেতে পারছে না। একটি মানুষ অসুস্থ হয়ে গেলে যে অ্যাম্বুলেন্সে পারাপার হবে সেটাও করতে পারছে না। ছাত্ররা যে স্কুলে যাবে সাইকেল নিয়ে যাবে, সাইকেলটাও পারাপার করতে পারছে না, যার ফলে আমরা ছাত্রছাত্রী এবং গার্ডিয়ান পক্ষ আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি। এই রাস্তা হচ্ছে প্রত্যন্ত সুন্দরবন পাথরদ্বীপে যাওয়ার অন্যতম রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন না বললেও 20 থেকে 30 হাজার মানুষ যাতায়াত করে। এই রাস্তায় সারাদিন সারা রাত গাড়ি চলাচল করে। এই রাস্তায় আমাদের
রেলগেটের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন জায়গায় আমরা অভাব অভিযোগ জানিয়ে এসেছি। বিলম্বে রাস্তাটা সারাই করে দিতে হবে, অবরোধটা তুলে দিতে হবে, আর ইমিডিয়েট একদিনের মধ্যে রেলগেট করে দিতে হবে, এইটুকুই আমাদের দাবি। আয়কর আধিকারিক সেজে চিনার পার্কে প্রমোটারের বাড়িতে লুট। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, গ্রেপ্তার সিআইএসএফ ইন্সপেক্টর, হেড কনস্টেবল সহ 4 জন সিআইএসএফ কনস্টেবল। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, ঠিক কি অভিযোগ সামনে এসে, কি ঘটেছিল ঘটনা একটু ডিটেইলসে জানাও। দেখো তন্নিষ্ঠা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চিনার পার্কে সেই বাড়ির সামনে, অর্থাৎ আয়কর আধিকারিক সেজে এই এসকে সিং অর্থাৎ প্রমোটার, মৃত প্রমোটারের বাড়িতে কিন্তু 18 তারিখ তোমাকে বলছি 18 তারিখ রাত 2টোর সময় আয়করের আধিকারিক সেজে কিন্তু হানা দেয় সিআইএসএফ এর এক ইন্সপেক্টর সহ 5 জন, যার মধ্যে একজন লেডি কনস্টেবল ছিল। এই সিআইএসএফ এর আধিকারিকরা কিন্তু এই বাড়িতে ঢোকে রাত 2টোর সময় এবং তারপরে বাড়ির ভেতরে ঢুকে আসে। ঢুকে গিয়ে তাদের যে পরিবারের বেল বাজায় এবং বেল বাজানোর পর কিন্তু সিআইএসএফ দরজা যখন খোলে মহিলা, সেই সময় কিন্তু বাড়ির ভেতরে ঢুকে প্রত্যেকের মোবাইল কিন্তু কেড়ে নেয় এবং কেড়ে নেওয়ার পর সেই মোবাইল গুলি কিন্তু রেখে দেয় নিজেদের হেফাজতে। তারপরে যথেচ্ছভাবে কিন্তু লুটপাট চালায় এই বাড়িতে প্রত্যেকটা তলায়, এবং সেইখানেই কিন্তু এক বৃদ্ধা মহিলা ছিল, তার ঘরে যায়। তার ঘর থেকে 3 লক্ষ টাকা ক্যাশ এবং 20 ভরি সোনার গহনা তারা কিন্তু নিয়ে যায়। এবং এই বাড়ির মালকিন অর্থাৎ এসকে সিং এর দ্বিতীয় পক্ষের স্ত্রী আরতি সিং এর বাড়িতে ঘরে যখন ঢোকে, তার ঘর থেকে কিন্তু কিছু নেয়নি। তাতেই কিন্তু সন্দেহ হয় এসকে সিং এর প্রথম পক্ষের মেয়ের, এবং তারপরে কিন্তু বাগুইহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে বাগুইহাটি থানার তদন্তকারী আধিকারিকরা তদন্তে নেমে এই যে সিসিটিভি রয়েছে, দেখাচ্ছি তোমাকে, এই যে সিসিটিভি গুলো রয়েছে, এই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং সংগ্রহ করার পরে যে গাড়ির নাম্বার ধরে প্রথমে গাড়ির ড্রাইভারের হদিশ মেলে, সেই গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করার পরই কিন্তু জানতে পারে। এই মুহূর্তে রয়েছেন অভিযোগকারিনী, যিনি এসকে সিং এর মেয়ে। কি অভিযোগ হয়েছিল 18 তারিখ, কি ঘটনা ঘটেছিল? আমাদের বাড়িতে কোনো লোকজন এসেছিল, 6 জন মতো, আর ওরা এসেছিল বলে বেল মারছিল। বেল মারার ওরা কি পরিচয় দিয়েছিল? আইটি অফিসার, হ্যাঁ, কলকাতা পুলিশ। হ্যাঁ, তারপরে কি করলো? তারপরে ওরা নিচে বেল মেরেছিল আর নক করছিল অনেকবার। তারপরে আমার সিকিউরিটি গেট খুলে দিল। তো গেট খোলার পর ওকে ধাক্কা মেরে ফোন ছিনে ভিতরে ঢুকে গেছিল। তারপরে ভিতরে ঢোকার পর আমি ফোন করেছিলাম আমার সিকিউরিটিকে, কেন কি আমাদের সিসিটিভি আছে, তো ওটা আমার রুমেই আছে, তো আমি দেখতে পাচ্ছিলাম। তো আমি দেখে ফোন করলাম কি হয়েছে। তো আমার ড্রাইভারের ফোনে আমি ফোন করেছিলাম। তো ওই লেডি কনস্টেবল যে এসেছিল, সে ফোনটা তুলে বললো আমরা পুলিশ থেকে এসেছি, আপনি নিচে আসুন, আপনার সাথে কথা বলার আছে। বোঝা যাচ্ছে রঞ্জিত, বোঝা যাচ্ছে কিভাবে জওয়ান যারা দেশ রক্ষার জন্য যাদের ভূমিকা, বড় ভূমিকা থাকে, তারা এবার কিভাবে লুটেরা কিভাবে কি ঘটনা ঘটিয়েছে রক্ষকী ভক্ষকের ভূমিকায়, সেই খবর আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিচ্ছি। সত্যজিৎ বাবু, আয়কর আধিকারিক সেজে চিনার পার্কে প্রমোটারের বাড়িতে লুট, মানে গ্রেপ্তার সিআইএসএফ ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবল সহ সিআইএসএফ এর 5 জন, কি পরিস্থিতি? এটা পরিস্থিতি মানে এটা তো খুব নিন্দাযোগ্য পরিস্থিতি। নাম্বার 1, এরা যা অন্যায় করেছে, যারা রক্ষক ভক্ষকের সামিল হয়েছে এবং কথা ছিল, কিন্তু তারা দিয়ে ফলস নিজেদেরকে পরিচয় দিয়ে, তারা ইনকাম ট্যাক্সের আধিকারিক পরিচয় দিয়ে তাদের বাড়িতে গিয়ে লুট করেছে। এটা খুব বড় ক্রিমিনাল অফেন্স। তারা ফলস পার্সনেশন হয়েছেন, অর্থাৎ নিজেকে অন্যভাবে পরিচয় দিয়েছেন ইনকাম ট্যাক্স আধিকারিক হিসাবে, এবং তারপরে লুট করেছে টাকা পয়সা কিংবা সবকিছু। আলটিমেটলি এদের সবাইকে যে ধরেছে, এই জন্য বিগ থ্যাংক ইউ। যারা ধরেছে তাদেরকে হয় এসটিএফ কিংবা বিধাননগরী হয়তো ধরেছে, তাদেরকে থ্যাংক ইউ ফর দিস। কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যারা ধরেছে তাদেরকে এই সোর্সটা কে দিয়েছিল, যে এই বাড়িতে ইনকাম ট্যাক্স হয়ে যদি সার্চ করা যায় তাহলে কিছু রোজগারপাতি হবে এবং প্রচুর টাকা পয়সা পাওয়া যাবে। এই সোর্সটা কে বার করেছিল, দিয়েছিল, এই টিপসটা যে দিয়েছিল তাকেও অ্যারেস্ট করতে হবে। সে কিন্তু আপনাদের পিকচারের মতো এই পিকচারে নেই, আর সে ধরা পড়েনি, কিন্তু যে খবর দিয়েছিল তাকে
এটাও কিন্তু টিপসের মধ্যে আনতে হবে। বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ, আপনার বক্তব্য স্পষ্ট। ধন্যবাদ।